আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ১ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের এক। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, এই মন্তব্য লেখকের। ১-২ সারাটা রাত স্বপ্ন এঁকে রাখে, সারা রাত ড্যাশ স্বপ্ন এঁকে রাখে, শূন্যস্থানে বসবে তারায় তারায়। এটা বই ৪৫ পাতায় আছে। ১-৩ দিয়েছে আকাশের সাতটি তারা কবিতায় পুঙ্গক্তির সংখ্যা ১৪টি। ১-৪ চিলিয়ান জাদুকর আর্গাসের পাখির খেলায় হাঁস, কাকাতুয়া, পায়রা, মোরগ, সারসের সঙ্গে ছিল এক ঝাঁক হামিংবার্ড। ১-৫ আইন এবং রিকশা শব্দ দুটি হবে গয়ের দাগে ফার্সি এবং জাপানি। ১-৬ প্রত্যয়ের কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা। ঘ। ১-৭ বিজয়ী সেনাদল রাজধানীতে ফিরছে, এখানে সেনাদল সমষ্টিবাচক বিশেষ্য। ১-৮ মিনি এই ইংরাজি উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয় ক্ষুদ্র অর্থে। ৮২ ২-১ দিয়েছে আকাশের সাতটি তারা কবিতায় কিশোরীর হাত ভিজে কেন? এই যে কিশোরীর চাল ধোয়া, ভিজে হাত। তাহলে কিশোরীর হাত ভিজে কেন? চাল ধোয়া জন্য তার হাত আর কি ভিজে। ২-২ দিয়েছে শঙ্কর দর্শনের ভাষা কেমন? এটা আছে ১৯ পাতায়। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই। নব সৃষ্টি সৈয়দ মুজতবা আলী। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই। ২-৩ দিয়েছে মিস ম্যাকলাউডের সম্পূর্ণ নাম কি? এটা আছে বইয়ের ৫৬ পাতায়। এই যে মিস ম্যাকলাউড সম্পূর্ণ নাম মিস জোসেফাইন ম্যাকলাউড। ২-৪ দিয়েছে রুর বা রুরি শব্দ কাকে বলে? তো এটা আমি সাঁতরার বই থেকে দিচ্ছি, রায় অ্যান্ড রায়ের। এই যে রুরি বা রুড়ো শব্দ যে সকল শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থের দ্বারা তার ব্যবহারিক অর্থ প্রকাশ পায় না সেই শব্দকে রুরি বা রুড়ো শব্দ বলে। যেমন মহাজন শব্দটির প্রচলিত অর্থ ঋণদাতা, অথচ ব্যুৎপত্তিগত অর্থ হলো মহান যে ব্যক্তি। আচ্ছা ২-৫ দিয়েছে কৃত এবং তদ্ধিত প্রত্যয়ের একটি পার্থক্য লেখো। তো এটা সাঁতরার বইতে নেই, প্রান্তিকের বইতে আছে, তো সেই জন্য প্রান্তিকের বই থেকে দিচ্ছি। আচ্ছা কৃত এবং তদ্ধিত প্রত্যয়ের বলেছে একটি পার্থক্য লিখতে বলেছে। তো এখানে মোট ৩টে আছে। কৃত প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়, তদ্ধিত প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয়। কৃত প্রত্যয় যুক্ত পদকে বলে কৃদন্ত পদ, আর তদ্ধিত প্রত্যয় যুক্ত পদকে বলে তদ্ধিতান্ত পদ। কৃত প্রত্যয়ের উদাহরণ ক্রিযুক্ত কারক, আর তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ রামযুক্ত আয়ন, রামায়ণ। ২-৬তে আসি। ২-৬ দিয়েছে বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও অনুকার অব্যয়। আচ্ছা এই যে অনুকার অব্যয়, এই যে যেসব অব্যয় ধ্বনির অনুকরণে জাত বা শ্রুতিগ্রাহ্য তাদেরকে অনুকার ধনাত্মক অব্যয় বলে। যেমন ধিন ধিন, শোঁ শোঁ, গোঁ গোঁ, ঝরঝর, ঝিরঝির। ২-৭ দিয়েছে ভাববাচক বিশেষ্য কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। ভাববাচক বিশেষ্য কাকে বলে? এই যে বিশেষ্য পদে মনের কোনো বিশেষ ভাব প্রকাশ পায় তাকে বলে ভাববাচক বিশেষ্য। ক্রোধ, নৈরাশ্য, আনন্দ, বেদনা, উল্লাস, হর্ষ, বিষাদ ইত্যাদি। আচ্ছা এবারে ৩-এ আসি। ৩-১ বলেছে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে। পঙ্ক্তিটি কবিতায় কতবার আছে? ৪ বার। আর বলেছে পঙ্ক্তিটি একাধিকবার ব্যবহারের তাৎপর্য লেখো। এই উত্তরটা লিখবে যে অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী উপরিউক্ত স্তবকটি ৪ বার ব্যবহার করেছেন। কবি বলেছেন একসময় যারা বাংলাকে ভালোবেসে নিবিড় অনুরাগে ঘর বাঁধতে এসেছিল তারা প্রয়োজনের কারণে মাতৃভূমি ত্যাগ করেছে, কিন্তু তা সত্ত্বেও প্রবাসী মন বারবার তার শৈশবে ফিরতে
চেয়েছে, সমস্ত দিনরাত ধরে খুঁজেছে তার অতীত শান্তির আশ্রয়। পল্লী প্রকৃতির প্রতি প্রবাসীর এই গভীর অন্তরঙ্গতা কবির বর্ণনায় মূর্ত হয়ে উঠেছে। কবি মানুষকে ফিরে যেতে বলেছেন বারবার, প্রকৃতির আহ্বান জানিয়েছেন আলোচ্য প্রোক্তির মধ্য দিয়ে। প্রবাসীর মনে ফিরে আসার বাসনাকে জাগিয়ে তুলতে কবি একাধিক বা ধ্রুপদের মতো ব্যবহার করেছেন প্রশ্নোদ্ধৃত অংশটি। তিনের দুই বলেছে, আকাশের সাতটি তারা কবিতার প্রথম স্তবকে গ্রাম বাংলা সন্ধ্যার যে ছবি ফুটে উঠেছে তা কবিতা অবলম্বনে লেখো। এই উত্তরটা লিখবে যে চিত্র রূপময় কবি জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কাব্যের অন্তর্গত আকাশের সাতটি তারা চতুর্দশপদী কবিতায় কবি জীবনানন্দ দাশ সময়ের আবহমান হৃদয় থেকে বাংলাদেশের একটি সন্ধ্যাকে কেন্দ্র করে কবিতাটি রচনা করেছেন। সন্ধ্যার সূচনায় আকাশে সাতটি তারা ফুটে উঠলে কবি ঘাসের ওপর বসে থাকেন। অস্তমিত সূর্যের আলোয় দিগন্তরেখার মেঘ যখন গঙ্গাসাগরে ক্রমশ ডুবতে থাকে, যখন কামরাঙা লাল বর্ণ ধারণ করে, কবি তার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন মৃত মুনিয়া পাখি। কবি প্রত্যক্ষ করেছেন নিত্যদিনের নিয়মানুসারে শান্ত অনুগত নীল সন্ধ্যা বাংলাদেশে নেমে আসছে, আর তার মায়াবী আলোয় আচ্ছন্ন হয়ে পড়েছে বাংলার নিসর্গ প্রকৃতি। কবির মনে হয়েছে এই মায়াময় সন্ধ্যা যেন কেশবতী কন্যা, যার চুল কবির চোখে মুখে খেলা করছে। বঙ্গ প্রকৃতির শান্ত সৌন্দর্যে আবিষ্ট হয়ে যান কবি এবং সমগ্র চরাচর। প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ লক্ষ্য করেছেন বাংলার পল্লী প্রকৃতির এই বিরল সৌন্দর্য থেকে বঞ্চিত বাকি পৃথিবী। কবি আর কোথাও দেখেননি সন্ধ্যার এমন মোহময় রূপ, কোনো কেশবতী কন্যার অজস্র চুলের মতো আবেশে আচ্ছন্ন করেছে হিজল, কাঁঠাল কিংবা জাম গাছকে। কবি নানা অনুষঙ্গে অনুভব করেছেন সন্ধ্যার স্নিগ্ধ গন্ধ, কখনো নরম ধানে কলমির ঘ্রাণে, আবার কখনো হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা, সরপুটিদের মৃদু ঘ্রাণে বাংলার সন্ধ্যা আমোদিত করে দেয় কবিকে। এসবের মাঝে কিশোরী স্নেহের পরশ কিংবা কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতায় কবি স্পর্শ পান বাংলার সান্ধ্যকালীন সমাহিত রূপে। বঙ্গ প্রকৃতির এই সন্ধ্যা রূপ পরিবেশিত হয়েছে আকাশের সাতটি তারা কবিতায়। সেখানে অনাড়ম্বর বৈভবহীন আয়োজনে রয়েছে শুধুই সমাহিত শান্তির আশ্বাস, যা তার রূপকে অতুলনীয় ঐশ্বর্যে সমৃদ্ধ করেছে। এবারে আসি চারের দাগে। চারের একে বলেছে, মকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে আর কোন মকদ্দমার কথা বলা হয়েছে? মকদ্দমাটি হারায় বিধবার কি পরিণতি হয়েছিল? আলোচ্য উদ্ধৃতিটি সাহিত্য সম্রাট বঙ্কিম চট্টোপাধ্যায় রচিত রাধারানী উপন্যাস থেকে গৃহীত প্রথম পরিচ্ছেদের অংশ। রাধারানীর পিতার মৃত্যুর পর প্রায় 10 লক্ষ টাকা নিয়ে একজন জ্ঞাতির সঙ্গে রাধারানীর বিধবা মায়ের মকদ্দমা শুরু হয়। হাইকোর্টের রায়ে বিধবা সর্বহারা হন এবং এই বিপুল পরিমাণ সম্পত্তির দখল নেন ডিক্রিদার। বাস্তবিক রাধারানীরা সঙ্গতি সম্পন্ন এবং অবস্থাপন্ন বড় ঘরের মানুষ ছিলেন, কিন্তু পিতার মৃত্যুর পর রাধারানী এবং তার বিধবা মা এক জ্ঞাতির সঙ্গে সম্পত্তির অধিকার নিয়ে মামলা মকদ্দমায় জড়িত হয়ে পড়ে। হাইকোর্টের রায়ে রাধারানীর বিধবা মা সমস্ত সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয়, এমনকি বাড়ি থেকে তাদের উৎখাত করা হয়। মোকদ্দমা চালানোর খরচও ব্যয় বহন করার জন্য সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যায়। নিজের গয়না বিক্রি করে রাধারানীর মা সুবিচারের আশায় প্রিভি কাউন্সিলে একটি আপিল করেছিলেন। এই সমস্ত কারণে তাদের হতদরিদ্র অবস্থা হয়েছিল। চারে দুইয়েতে দিয়েছে, রাধারানী গল্পানুসারে রাধারানীর চরিত্রের পরিচয় দাও। লিখবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী উপন্যাসের প্রধান চরিত্র রাধারানী। উপন্যাস তথা গৃহীত পাঠ্যাংশের সমস্ত ক্ষেত্রেই রাধারানীর সক্রিয় উপস্থিতি পরিলক্ষিত হয়। রাধারানীর পিতা যতদিন জীবিত ছিলেন ততদিন তাদের কোনরূপ আর্থিক সমস্যা হয়নি। যথেষ্ট সচ্ছলতার মধ্য দিয়ে তাদের দিনাতিপাত হতো। কিন্তু পিতার মৃত্যুর পর জ্ঞাতি কুটুম্বের মামলা এবং চক্রান্তে পরাজিত হয়ে তারা সর্বহারা হয়। রাধারানী এবং তার মা নিজেদের বাড়ি থেকে উৎখাত হওয়ার পর একটি কুটিরে আশ্রয় গ্রহণ করে নিদারুণ পরিশ্রম ও কষ্টে দিনযাপন করতে থাকে। এই পরিস্থিতিও রাধারানী মানিয়ে নিতে সক্ষম হয়। এর মধ্যে দিয়ে তার ধৈর্য আর সহিষ্ণুতার পরিচয় পাওয়া যায়। রাধারানী বালিকা, বয়স তার 11 সম্পূর্ণ হয়নি। এমন অবস্থায় যখন সাধারণভাবে মানুষ পিতামাতার স্নেহছায়ায় বড় হলেও রাধারানীর ক্ষেত্রে অন্যথা হয়। রাধারানী অল্প বয়সে এই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েও নিজের ধৈর্য হারায় না। অসুস্থ মায়ের পথ্য কিভাবে জোগাড় করবে সেই চিন্তা করে। রথের মেলায় বনফুলের মালা বিক্রি করে যে পয়সা পাওয়া যাবে তাতেই মায়ের জন্য পথ্যের ব্যবস্থা করতে হবে, এমন চিন্তায় তার বাস্তব বোধের পরিচয়ও পাওয়া যায়। মানবিক মূল্যবোধ।
বৃষ্টির কারণে মেলা তেমন না জমায়, যখন বনফুলের মালা বিক্রি হয় না, তখন তার হতাশা, ব্যর্থতা, যন্ত্রণা এবং করুণ অবস্থা পাঠকের হৃদয়কে বেদনা বিধুর করে তোলে। পাশাপাশি বাড়ি ফেরার পথে অচেনা লোক তথা আগন্তুকের সাহায্য গ্রহণ করে। তার কাছেই বনফুলের মালা বিক্রি করে দাম গ্রহণের দ্বিধাগ্রস্ততার মধ্য দিয়ে রাধারানীর মানবিক মূল্যবোধের পরিচয় পাওয়া যায়। একই ছবি পাওয়া যায় পয়সার বদলে টাকা পেয়ে তা ফিরিয়ে দেওয়ার তীব্র প্রয়াসের মধ্যে। নির্ভরশীলতা। আগন্তুকের প্রশ্নের উত্তরে রাধারানী জানিয়েছিল যে তার কেউ নেই, কেবল মা আছেন। তার এই কথার মধ্য দিয়ে রাধারানীর মায়ের ওপর নির্ভরতার ছবি সুস্পষ্ট হয়ে ওঠে। সত্যি সে মায়ের ওপর সম্পূর্ণ নির্ভরশীল, তাই মায়ের কথা মতোই সে রুক্মিণী রায়ের দেয়া দান গ্রহণ করে খরচ করে। সমস্ত দিক বিবেচনা করে বলা যায় রাধারানী পাঠ্যাংশে রাধারানী একটি সক্রিয় এবং প্রাণবন্ত চরিত্র। 5-এ আসি, 5-এর 1-এ দিয়েছে মরদ কি বাত হাতি কা দাঁত। বক্তাকে কাকে কেন কাকে কোন প্রসঙ্গে উক্তি করেছেন, উক্তিটি ব্যাখ্যা করো। ভারতবাসীর জীবনযুদ্ধে চিরসাথী বীর সন্ন্যাসী বিবেকানন্দের পত্রাবলী পত্র সংকলন গ্রন্থের অন্তর্গত চিঠি রচনায় আমরা আলোচ্য উপমা মিশ্রিত বাক্যটির উল্লেখ পাই। ভারতের সমস্ত মানুষ যখন তামসিকতা এবং জড়তায় পরিপূর্ণ, নারী জাতি যখন চরমভাবে অবহেলিত, তখন ভারতবর্ষের এই দুরবস্থা থেকে মুক্তির পথ খুঁজেছেন বিবেকানন্দ। আহ্বান করেছেন অন্যতম শিষ্যা মিস নোবেলকে। ভারতের জন্য কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি এবং প্রতিজ্ঞা করেছেন তিনি আমরণ মিস নোবেলের পাশে থাকবেন। তার এই প্রতিজ্ঞার যে কোনো নড়চড় হবে না কোনোদিন, তা বোঝাতেই এমন উপমা মিশ্রিত বাক্যের আশ্রয় নিয়েছেন বিবেকানন্দ। মরদ কি বাত হাতি কা দাঁত কথাটির অর্থ হলো প্রকৃত পুরুষ মানুষের কথা, আর হাতির দাঁত একবার বেরোলে আর ভিতরে যায় না। বিবেকানন্দ নিজেকে খাঁটি মানুষ মনে করেন, তাই তার কথারও নড়চড় হবে না বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। ভারতবর্ষে শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য নেই, তা সত্ত্বেও মিস নোবেল ভারতের উন্নতি কল্পে নিজেকে নিয়োজিত করলে স্বামীজি তাকে স্বাগত জানিয়েছেন। তবে কাজ করার আগে তিনি বিশেষভাবে চিন্তা করার কথা বলেছেন। কাজে যদি বিফল হন কিংবা ভারতের জন্য কাজ করতে তিনি অসম্মত হন, তবুও বিবেকানন্দ তার পাশে আমরণ থাকবেন। তিনি যে কথা দিলেন সে কথার কখনোই নড়চড় হবে না। 5-এ 2-তে বলেছে বাংলায় সংস্কৃত এবং ইংরাজি ভাষার চর্চার এখনো প্রয়োজন বলে লেখক মনে করেছেন কেন। এই যে বাংলায় সংস্কৃত এবং ইংরাজি ভাষার চর্চার এখনো প্রয়োজন বলে লেখক মনে করেন কেন। ভাষাবিদ প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী তার নবনব সৃষ্টি প্রবন্ধে নব্য ভারতীয় আর্য ভাষা বাংলা সম্পর্কে এক মনোজ্ঞ আলোচনা উপস্থিত করেছেন। বাংলা ভাষা আত্মনির্ভরশীল ভাষা নয়, ফলত বাংলার ভাষা প্রবাহকে সচল রাখার জন্য অপ্রয়োজনে ভিনদেশী ভাষার সাহায্য বাংলাকে নিতে হয়েছে। বাঙালিরা বাংলা ছাড়া যে ভাষার চর্চা করেছে সে ভাষার শব্দ বাংলার শব্দভাণ্ডারে যুক্ত হয়েছে। সংস্কৃত ভাষায় চর্চা দীর্ঘকাল এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে। এ বিষয়ে লেখক বলেছেন এখনো ঢুকছে, যতদিন থাকবে ততদিনই আরো ঢুকবে বলে আশা করতে পারি। বাংলা শব্দভাণ্ডারে তাই তৎসম অর্ধ তৎসম শব্দের সংখ্যা ক্রমবর্ধমান। বস্তুত বাংলা ভাষার গড়ে ওঠা প্রতিমাটির কাঠামো আজও সংস্কৃত, তাই স্কুল কলেজ থেকে আজও সংস্কৃত চর্চা ওঠানো যায় না। প্রাবন্ধিক যথার্থ বলেছেন সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। এই একই কথা আধুনিক ভারতে ইংরাজি ভাষা সম্পর্কেও প্রযোজ্য। বাংলা ভাষা গঠনে ইংরেজির প্রভাব নেই, কিন্তু আধুনিক বিশ্বের সঙ্গে সংযোগে ইংরেজি প্রধান মাধ্যম। তাই দর্শন, নন্দনতত্ত্ব, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা চর্চায় জ্ঞানার্জন এবং প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ পেতে ইংরেজিই ভরসা। টেকনিক্যাল শব্দের সুস্পষ্ট ধারণা বাংলা ভাষায় না থাকা ইংরাজি চর্চা বন্ধের সময় বাংলা ভাষায় আজও আসেনি। এবার আসি 6-তে, 6-এর 1-তে দিয়েছে, এটা করভাস থেকে দিয়েছে, বলছে ওই পাখি আমার চাই। বক্তা জাদুকর আরগাস। আর কোন প্রসঙ্গে তার এই উক্তি, আর শেষ পর্যন্ত তিনি কি করেছিলেন। সত্যজিৎ রায়ের লেখা করভাস গল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশের বক্তা হলেন বিখ্যাত চিলিয়ান জাদুকর আরগাস। চিলির রাজধানী শহর সান্তিয়াগোতে আয়োজিত বিশ্ব পক্ষীবিজ্ঞানী সম্মেলনে করভাসের অসামান্য ডেমনস্ট্রেশনের খবর স্থানীয় সংবাদপত্র কুরিয়েরে দেল সান্তিয়াগোতে প্রকাশিত হয়। সেই খবরে বিখ্যাত চিলিয়ান জাদুকর আরগাস করভাস সম্বন্ধে উৎসাহী হয়ে সেই রাতেই
প্রফেসর শঙ্কুর হোটেলের ঘরে আসে। সেখানে করভাসের বিশিষ্ট প্রতিভার খানিক পরিচয় পেয়ে তাকে অধিকার করার নগ্ন লোভ এবং আগ্রহে উদ্ধৃত উক্তিটি করে। আর শেষ পর্যন্ত তিনি কি করেছিলেন এখান থেকে বলবে, এই যে চুরি করার পদ্ধতিটা। সান্তিয়াগোর বিশ্ব পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে করভাসের অসামান্য ডেমনস্ট্রেশনের খবর স্থানীয় দৈনিকপত্র কোরিয়েরে দেল সান্তিয়াগোতে প্রকাশিত হলে আর্গাস করভাস সম্বন্ধে বিশেষ উৎসাহী হয়ে ওঠে। প্লাজা থিয়েটারে ম্যাজিক প্রদর্শনী শেষে সে চলে আসে শঙ্কুর হোটেলে। দেখা করতে চেয়ে অনেক কাকুতি মিনতি করে। রিসেপশন থেকে অনুমতি পেয়ে 71 নম্বর ঘরে অবশেষে দেখা করে। সেখানেই করভাসের কীর্তি স্বচক্ষে দেখে। অনেক অনুরোধের পরেও শঙ্কু করভাসকে বিক্রি করতে না চাইলে সে বিদায় নেয়। পরদিন দুপুরে করভাসকে অরক্ষিত অবস্থায় রেখে প্রফেসর শঙ্কু লাঞ্চ করতে যায়। সেই অবকাশে আর্গাস হোটেল বয়দের হিপনোটাইজড করে পৌঁছে যায় ওই ঘরে। সেলোফোনের বড় প্যাকেটে করভাসকে পুড়ে সিলভার ক্যাডিলাক গাড়িতে বহু দূরে উধাও হয়ে যায়। 6-2-তে বলেছে করভাসের মানবসুলভ বুদ্ধির পরিচয় কোন ঘটনায় পাওয়া যায়। এই উত্তরটা লিখবে। সত্যজিৎ রায়ের লেখা করভাস গল্পে অর্নিথন নামক শিক্ষা সহায়ক যন্ত্রের মাধ্যমে 2 সপ্তাহে প্রত্যহ 1 ঘন্টা করে করভাস নামক কাকটির নিবিড় শিক্ষা চলে শঙ্কুর তত্ত্বাবধানে। যন্ত্রটির মাধ্যমে করভাসের মস্তিষ্কে মানবের বুদ্ধিকৌশল সঞ্চালিত করা সফল হয়। এর দুটি দৃষ্টান্ত। প্রথম ঘটনা, প্রায় সকল বিষয় অতি শীঘ্র ব্যুৎপত্তি অর্জন পৃথিবীর ইতিহাসে সত্যি নজিরবিহীন। পাখিটি অর্নিথন যন্ত্রের প্রশিক্ষণে অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি সকল বিষয়ের বিবিধ প্রশ্নের উত্তর দিতে পারে। সে প্রশ্নের সমাধান করে দেখায় কয়েকটি শব্দ আর সংখ্যা প্রয়োগের মধ্য দিয়ে। দ্বিতীয় ঘটনা, আবার দেখা যায় প্রশিক্ষিত করভাস মানবসুলভ বুদ্ধির বিস্ময়কর সাক্ষ্য রেখেছে শঙ্কুকে সুটকেসের চাবি দিয়ে সহযোগিতা করার মধ্য দিয়ে। পক্ষী বিজ্ঞানীদের বিশ্ব সম্মেলনে যোগদানের জন্য শঙ্কু চিলির রাজধানী শহর সান্তিয়াগোতে সকালে সবকিছু গুছিয়ে সুটকেস বন্ধ করার জন্য চাবি খুঁজতে গিয়ে শঙ্কু দেখেন করভাস সুটকেসের চাবিটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, অর্থাৎ তার মধ্যে যে হিউম্যান ইন্টেলিজেন্স জেগে উঠেছে তা স্পষ্ট। 7-এর একে এখানে ভাবার্থ দিয়েছে। পরকে আপন করতে প্রতিভার প্রয়োজন, অন্যের মধ্যে প্রবেশ করার শক্তি, অন্যকে সম্পূর্ণ আপন করিয়া লইবার ইন্দ্রজাল, ইহাই প্রতিভার নিজস্ব। ভারতবর্ষের মধ্যে সেই প্রতিভা আমরা দেখতে পাই। ভারতবর্ষ অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে এবং অনায়াসে অন্যের সামগ্রী নিজের করিয়া লইয়াছে। বিদেশী যাহাকে পৌত্তলিকতা বলে, ভারতবর্ষ তাহাকে দেখিয়া ভীত হয় নাই, নাসা কুঞ্চিত করে নাই। ভারতবর্ষ পুলিন্দ, শবর, ব্যাধ প্রভৃতিদের নিকট হইতেও বীভৎস সামগ্রী গ্রহণ করিয়া তাহার মধ্যে নিজের ভাব বিস্তার করিয়াছে, তাহার মধ্য দিয়েও নিজের আধ্যাত্মিকতাকে অভিব্যক্ত করিয়াছে। ভারতবর্ষ কিছুই ত্যাগ করে নাই এবং গ্রহণ করিয়া সকলেই আপন করিয়াছে। ভাবার্থ লিখবে। পরকে আপন করে নেওয়ার ক্ষমতা ভারতের সহজাত। অন্যের সঙ্গে মিশে গিয়ে তার থেকে ঋণ গ্রহণ করেছে এই দেশ। নিজের আধ্যাত্মিক ভাবাদর্শকে সমৃদ্ধ করেছে গ্রহণের এই উদারতার মধ্য দিয়ে। 7-2-তে একটা সারাংশ লিখতে হবে। জলহারা মেঘখানি বর্ষার শেষে পড়ে আছে গগনের এক কোণ ঘেঁষে, বর্ষাপূর্ণ সরোবর তারি দশা দেখে সারাদিন ঝিকিঝিকি হাসে থেকে থেকে। কহে ওটা লক্ষ্মী ছাড়া চালচুলাহীন, নিজেরে নিঃস্ব করি কোথায় বিলীন। আমি দেখো চিরকাল থাকি জল ভরা, সারবান সুগম্ভীর নাই নড়াচড়া। মেঘ কহে ওহে বাপু করোনা গরব, তোমার পূর্ণতা সে তো আমারই গৌরব। তো লিখবে, পরোপকারী ব্যক্তি নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে নিঃস্ব হলেও তার মর্যাদা কমে না। বর্ষা শেষে রিক্ত মেঘকে দেখে জলপূর্ণ সরোবর বিদ্রূপ করে নিজেকে অধিক শক্তিশালী এবং শ্রেষ্ঠ মনে করে, কিন্তু সরোবর ভুলে যায় যে মেঘ নিজেকে নিঃস্ব করে বর্ষণ করেছিল বলেই আজ সরোবর কানায় কানায় পূর্ণ। অর্থাৎ অন্যের উপকার করতে গিয়ে যে রিক্ত হয় তার ত্যাগই অন্যের সার্থকতা ও গৌরবের প্রকৃত উৎস।